আজকে আমরা এই ভিডিওতে দেখব একটা ভোল্টাস এসি অ্যালুমিনিয়াম কন্ডেন্সার আছে, সেটা লিকেজের কারণে সেটাকে কপার কন্ডেন্সার করব। এখানে যে দেখতে পাচ্ছেন মেশিনটা, এর সাইজ 20-30 সাইজ আছে। তো অ্যালুমিনিয়াম কন্ডেন্সার থেকে কপার কন্ডেন্সার কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। অ্যালুমিনিয়াম কন্ডেন্সার আর কপার কন্ডেন্সারের মধ্যে ডিফারেন্স এটাই যে অ্যালুমিনিয়াম কন্ডেন্সার যেটা হয়, গ্যাস সার্কুলেশনটা ভালো হয় এবং তাতে ওয়াটেজটা কিছুটা কম হয়। আর কপার কয়েল হলে কি হয়, সেটা লং লাস্টিংয়ের জন্যও ভালো এবং পরবর্তীকালে রিপেয়ারিংও সুবিধা হয়। লিকেজ হলে সেটাকে আমরা রিপেয়ারিং করতে পারবো সহজে। তো প্রথমে মেশিনটা খুলে ফেলবো এবং খুলে এবার দেখুন এখানে আমরা যে অ্যালুমিনিয়াম কন্ডেন্সারটা আছে ওটাকে পুরো বাইরে বার করে দিয়েছি। এটাকে জায়গায় আমরা এখানে যে নতুন কন্ডেন্সারটা নিয়ে এসেছি কপারের, কোয়ার্টার এর পাইপের সাইজটা কোয়ার্টার, আর এই যে মাপটা আছে 20-30 সাইজ আছে। তো এই যে জায়গাতে লাগবে এসিটাতে, এটাতে সেম সাইজ, কিন্তু এখানে একটু প্রবলেম আছে। ব্যান্ডটা যেটা আছে একটু বড় থাকার কারণে এখানে অসুবিধা হচ্ছে। তো এটাকে আমরা বাইরে বের করার চেষ্টা করব এবং বাইরে বের করে এটাকে বাইরে ভালোভাবে ফিটিং করে নেবো এবং জায়গায় এসে বসাবো। তো মেন উদ্দেশ্য হচ্ছে কপার কয়েল আর কন্ডেন্সার কয়েলের দুটোর মধ্যে ডিফারেন্স এটাই যে ওয়াটেজটা একটু কম হবে অ্যালুমিনিয়াম কন্ডেন্সারে, কুলিং সার্কুলেশনটা ভালো হবে, মানে কন্ডেন্সিংটা ভালো হবে এতে। যেহেতু গ্যাসের যে পাইপ লাইনটা আছে সেটার পাতলা হওয়ার কারণে গ্যাস সার্কুলেশনটা ভালো হয়, তাতে ওয়াটেজটাও কম হয়। আর কপার কন্ডেন্সার হলে কি হয়, ওয়াটেজটা কিছুটা বেড়ে যায় কিন্তু সেটা লং লাস্টিংয়ের জন্য খুবই ভালো। তাই এটা আমরা কপার কয়েল করার চেষ্টা করেছি। তো কপার কয়েল করলে কি হয় যে অ্যালুমিনিয়ামের যে ব্যান্ডগুলো হয় তার সাথে কপার কয়েলের ব্যান্ডগুলো সঠিকভাবে মেলে না। তাই আমাদের এটাকে নিচে নামিয়ে ফিটিং করতে করা হয়েছে এখানে। এর কারণ হচ্ছে ওই যে কপার কয়েল যেটা নিয়ে এসেছি আমরা, তার ইউ ব্যান্ডটা একটু বড় হওয়ার কারণে এখানে প্রবলেম হচ্ছিল। আমাদের পুরো সিস্টেম কমপ্লিট হয়ে গেছে লাগানো। এবার আমরা এটাকে বসিয়েছি। এটা প্রায় 1 ঘন্টা আশেপাশে, 1 ঘন্টা না হলেও 40 মিনিট কমসে কম ভ্যাকুম করবো, কারণ পুরো সিস্টেম যেহেতু ওপেন ছিল সেই কারণে। এবং ভ্যাকুম করার পর ভ্যাকুম অবস্থাতেই মেশিনে যতটা গ্যাস টানাবো, মানে মেশিন ভ্যাকুম হয়ে গেলে অটোমেটিক গ্যাসটা ভেতরে টানবে, সেই ক্ষেত্রে মেশিনটা ভ্যাকুম টানিয়ে দেওয়ার পর, ভ্যাকুম করার পর মেশিনটাকে চালু করবো। এখানে চালু করেছি, একটু ওয়েট করবো, মেশিনটা চালু হতে টাইম দেবো। তো যতটা গ্যাস যাচ্ছে যেতে দেবো, তারপরে আমরা এটাকে বন্ধ করে মেশিনটাকে চালু করবো। মেশিনটাকে চালু করেছি, এবার ওয়েট করবো মেশিনটা চালু হওয়ার জন্য। তো মেশিন যখন চালু হবে তখন কি করব, এর যতটা গ্যাস ওতে নেবার, এতে R32 গ্যাস নাই, পুরোনো মেশিন, তাই এখানে 22 গ্যাস আছে। তো 22 গ্যাসেতে ব্যাক প্রেশার যেমন হয় নর্মাল টেম্পারেচার হিসাবে 60 থেকে 75-এর আশেপাশে, তো 60 থেকে 75-এর আশেপাশে রাখার চেষ্টা করব। এখানে ব্যাক প্রেশার 40 আছে, অতএব এখানে এখনও 25% ইয়া 30% গ্যাস অ্যাড করতে হবে। কিন্তু গ্যাস অ্যাড করার সাথে সাথে তাড়াতাড়িভাবে অ্যাড করবো না, অল্প করে গ্যাস অ্যাড করবো এবং একটু করে ওয়েট করবো। তার সাথে সাথে অ্যাম্পিয়ারটা ধ্যান রাখবো যে মেশিনে যে অ্যাম্পিয়ারটা নেওয়া উচিত, এটা 1 টনের মেশিন, সেই হিসাবে সেই অ্যাম্পিয়ারটা ধ্যান রেখে গ্যাসটা দেবো। নর্মালি কি হয়, R22 যে গ্যাস হয় তার ব্যাক প্রেশার নর্মালি 75 বা 70 হয়। কোম্পানি হিসেবে আলাদা আলাদা হতে পারে, সামান্য প্লাস মাইনাস 10% প্লাস মাইনাস হতে পারে, কিন্তু এখানে আমরা 60 থেকে 70-র মধ্যে রাখবো এবং তার সাথে সাথে কুলিংয়ের পারফরমেন্সটাও চেক করবো এবং তার সাথে সাথে অ্যাম্পিয়ারটাও ধ্যান রাখবো।